শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের সরলরেখার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা কনসেপ্ট 1 থেকে 11 পর্যন্ত করে ফেলছিলাম। আজকে আমরা বাকি কনসেপ্টগুলো শিখে ফেলবো। আজকের ক্লাসে যে কনসেপ্টগুলো শিখবো সেগুলো সাধারণত পরীক্ষার খ এবং গ নাম্বারে আসে, ঠিক আছে? তো আমরা আগে প্রতিটা রুলস একটু শিখে ফেলবো যে কী টাইপের প্রশ্ন আসবে, কীভাবে সলভ করব। এর পরবর্তীতে তো আমরা সৃজনশীল প্রশ্ন সলভ করবই, এর পরবর্তীতে আমরা এমসিকিউ প্রশ্ন সলভ করবই। ওকে, তাহলে চলো শুরু করি। দেখো কে লেখা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা বোর্ড পরীক্ষায় খ অথবা গ নাম্বারে আসে। কোনো বিন্দু থেকে সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে? তার মানে বিষয়টা এরকম, দেখো এখানে একটা বিন্দু দিয়ে আছে, এখানে একটা সরলরেখা আছে, তাহলে সরলরেখার সমীকরণ অবশ্যই দেওয়া থাকবে। এটা হলো এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান সমান 0, রাইট? আর এই যে এই নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1। হ্যাঁ, প্রশ্নটা বোঝো, প্রশ্ন না বুঝলে তো সলভ করতে পারবে না। বলছে কোনো বিন্দু থেকে, তাহলে বিন্দু এটা, কোনো সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখো তো, তুমি এই সরলরেখা থেকে, মানে এই বিন্দু থেকে এই সরলরেখার উপর একটা লম্ব টানো। এটা লম্ব না? এটা লম্ব কিনা বলো? হ্যাঁ, এটা লম্ব। পাদবিন্দু মানে কি? দেখো এই যে এখান থেকে যে লম্বটা টানছে না, এই যে সরলরেখাতে যে বিন্দুতে এসে টাচ করছে বা সেট করছে, এই বিন্দুর স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। কথা কি বুঝতে পারছো? আমরা কি বের করতে চাই? আমরা এই বিন্দু থেকে সরলরেখার উপর যে লম্ব টানলাম, সে লম্ব মানে এই যে বিন্দুটা আছে, যে বিন্দুটাতে সরলরেখাকে এসে সেট করছে, এই বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে চাই, রাইট? তাহলে এটার স্থানাঙ্ককে আমরা ধরে নিচ্ছি, তাহলে x2 y2, এটা x2 y2, ঠিক আছে? আচ্ছা, এদের নাম দিয়ে দিই একটা, ধরে নে এটার নাম দাও a, আর এই বিন্দুর নামটা দিয়ে দাও b। ক্লিয়ার? তাহলে এখন প্রশ্ন, আমরা এই বিন্দুর স্থানাঙ্কটা কিভাবে বের করতে পারি বলো? কার মাথায় কি বুদ্ধি আসে, বলতে পারবা কিভাবে সলভ করব? দূরত্ব বের করে বলতে পারবা? তাহলে শোনো, একটু ভালোভাবে শোনো। সেটা হলো, আমরা এখানে যে প্রসেসটা ফলো করব সেটা কি, আগে এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ বের করব। বের করতে পারবো না? পারবো তো। কেন পারবো? দেখো দেখো এই সরলরেখার সমীকরণ তো দেওয়া আছে, এটা লম্ব না? আর সেটা x1 y1 বিন্দুগামী, x1 y1 বিন্দুগামী না? তাহলে আমরা তো বের করতেই পারি তার লম্বরেখার সমীকরণ, এবং সেটা x1 y1 বিন্দুগামী। তাহলে এই সরলরেখার সমীকরণ পাইলাম, এই সরলরেখার সমীকরণ আমি পাইলাম। এখন দুইটা সরলরেখাকে যদি আমরা সমাধান করি, তাহলে তো তার ছেদবিন্দু আমরা বের করতে পারবো। দুইটা সরলরেখার ছেদবিন্দু কেমন বের করে? দুটো সরলরেখার ছেদবিন্দু বের করার সূত্র হলো জাস্ট দুইটা সরলরেখাকে সমাধান করতে হবে। বিষয়টা এরকম, দেখো একটু দেখো, ধরো এখানে একটু লিখি, ধরো এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, ওকে? তাহলে এই সরলরেখার সমীকরণ দিয়ে আছে ধরো 5x প্লাস 3y প্লাস 2 সমান সমান 0। আর এই যে সরলরেখা, এটা দিয়ে আছে মনে করো 3x প্লাস 2y প্লাস 1 সমান সমান 0। বলা হয়েছে দুইটা সরলরেখা পরস্পরকে সেট করছে এই বিন্দুতে। তাহলে এই ছেদবিন্দু কেমনে বের করবো? খুবই সিম্পল, জাস্ট দুইটা সমীকরণকে সমাধান করলেই তুমি তার ছেদবিন্দু বের করতে পারবা। কথা কি বুঝছি? তাহলে দুটো সরলরেখার ছেদবিন্দু কেমনে বের করে? দুটো সমীকরণকে জাস্ট সমাধান করতে হবে। তাহলে এখানে আরেকটা জিনিস একটু লিখে ফেলো, ছেদবিন্দু নির্ণয়। ছেদবিন্দু কেমনে নির্ণয় করবা ভাইয়া বলো? জাস্ট যে দুইটা সরলরেখা দিয়ে আছে, সে দুইটা সরলরেখাকে সমাধান করবা। তুমি চাইলে ক্যালকুলেটরের সমাধান করতে পারো, তুমি চাইলে ক্যালকুলেটরের সমাধান করতে পারো, ওকে? তাহলে কি করতে হবে? সরলরেখার সমীকরণ দুটিকে সমাধান করতে হবে, সমীকরণ দুটিকে সমাধান করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এই বিন্দুর যে স্থানাঙ্ক, সেই স্থানাঙ্ক পেয়ে যাব। বুঝছি? সমাধান কেমনে বের করবো? জাস্ট ক্যালকুলেটরে
দ্বিঘাত সমীকরণ, মানে দুইটা সমীকরণ যেভাবে সমাধান করে সেভাবে সমাধান করলে আমাদের প্রবলেম সলভ। বুঝছে এটা? বুঝছে এটা? পারবো? অর্থাৎ আননোন রাশি দুইটার যে সমাধান আছে না, সেটাকে নিয়ে সলভ করলে তুমি পেয়ে যাবে। আমি দেখাচ্ছি। তাহলে এটার প্ল্যানিংটা আগে বলো। প্ল্যানিংটা তাহলে কি দাঁড়ালো? আগে আমরা এবি সরলরেখার সমীকরণ বের করব। তাহলে এবি সরলরেখার সমীকরণ আর এই সরলরেখার সমীকরণ তো দেয়াই আছে, দুইটাকে সমাধান করলে আমরা যে ছেদবিন্দুটা পাবো সেটাই হবে বি বিন্দুর স্থানাঙ্ক বা পাদবিন্দুর স্থানাঙ্ক। বুঝছি কি বিষয়টা? তাহলে আমরা সবার আগে কী বের করবো বলো? এবি সরলরেখার সমীকরণ। সবার আগে কাজ হবে এবি সরলরেখার সমীকরণ। আচ্ছা বলো তো, এবি সরলরেখাটা কার উপর লম্ব? এক্স প্লাস বি প্লাস সি এরপর লম্ব না? তাহলে লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করে? এক্স এর সহগ যাবে ওয়াই এর কাছে, ওয়াই এর সহগ যাবে এক্স এর কাছে, মাঝের চিহ্ন চেঞ্জ, প্লাস কে সমান সমান 0। ঠিক আছে? এবং যা কি বিন্দুগামী? যা x1 y1 বিন্দুগামী, রাইট? যদি বিন্দুগামী হয় বিন্দুর মান বসিয়ে দেওয়া যাবে না? বলো। তাহলে বিন্দুর মান বসিয়ে দিলে কি হবে? বি x1 এ ওয়াই ওয়ান প্লাস কে সমান সমান 0। তাহলে তুমি এখান থেকে ইজিলি কে এর মানটা বের করতে পারবা নাকি? হ্যাঁ, কথা বলো। তাহলে এটা আমাদের 1 নাম্বার সমীকরণ আর এইটা আমাদের 2 নাম্বার সমীকরণ, রাইট? এখন 1 আর 2 সমাধান করলে আমরা বি পেয়ে যাব। 1 ও 2 সমাধান করলেই সমাধান করি, রাইট? তাহলে 1 আর 2 সমাধান করলে কি পেয়ে যাবা? x2 আর y2 স্থানাঙ্ক পেয়ে যাবা। বুঝছি কিনা বলো? কঠিন না সহজ? সহজ। তাহলে আমরা একটা প্রবলেম সলভের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হই। এটা পরীক্ষার কিন্তু খ নাম্বার অথবা গ নাম্বার প্রশ্নে আসে যে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরলরেখার উপরে যে লম্ব অঙ্কন করব সেই লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। বুঝছি? লম্বের দৈর্ঘ্য যদি বের করতে বলে এটা তো আমরা খুব ইজিলি বের করতে পারি। বিন্দু থেকে সরলরেখার যে লম্ব দূরত্ব সেটা তো লম্বের দৈর্ঘ্য। লম্বের দৈর্ঘ্য বের করতে বলবে না, বলবে লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক বের করো। পারবো? জাস্ট ধরে নিয়ে এসে ডাটার উপর ছেড়ে দিবা, অটোমেটিক্যালি অ্যান্সার মিলে যাবে। পার হয়ে যাব। দেখো তো এই প্রশ্নটা পারি কিনা, সেম প্রশ্ন কিনা। 3-1 বিন্দু থেকে এত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সলভ করি, চলো পারি কিনা। দেখো তো এটাই সেই 3,1 বিন্দু কিনা। ঠিক আছে, এই বিন্দুর নাম দিয়ে দাও এ বিন্দু। এরপর আমাদের একটা সরল রেখা আছে, এই যে এটা আমাদের সরল রেখা। এই সরল রেখার স্থানাঙ্ক কত? 2x প্লাস ওয়াই মাইনাস 3 সমান সমান 0। ঠিক আছে কিনা বলো? এই যে এখান থেকে লম্ব টানো। এই লম্বের পদবিন্দু কোনটা? এটা না? এটা বি বিন্দু। এটার নাম দিয়ে দিলাম মনে করো x1 y1। সমস্যা আছে? সমস্যা আছে? সবার আগে কি করবা? এবি সরলরেখার সমীকরণ বের করবা। তাহলে এবি সরলরেখার সমীকরণ কত হবে বলো? এবি সরলরেখার সমীকরণ, এবি কার উপর লম্ব? 2x প্লাস ওয়াই মাইনাস 3 উপর লম্ব না? তাহলে কি হবে ভাইয়া বলো? x এর সহগ y এর কাছে, y এর সহগ x এর কাছে, মাঝের চিহ্ন চেঞ্জ, প্লাস কে সমান সমান 0। ঠিক আছে? আচ্ছা, আবার এই সরলরেখাটা কি বিন্দুগামী? এটা তো আমরা 1 নম্বর সমীকরণ বলছি, এটা আমাদের 2 নম্বর সমীকরণ না? যা আচ্ছা 2 নম্বর পরে বসাই, লিখি যা কি বিন্দুগামী? 3,1 বিন্দুগামী। তাহলে এই বিন্দুগামী হলে কি হবে বলো? বিন্দু দ্বারা সিদ্ধ হবে। অতএব এক্স এর জায়গায় বসিয়ে দিতে পারবো 3, ওয়াই এর জায়গায় বসিয়ে দিতে পারবো 1 প্লাস কে সমান সমান 0। তাহলে এখানে কে এর মান তুমি পাবো -1। কে এর মান কত পাচ্ছ? তাহলে তোমার এবি সরলরেখাটা কেমন হবে? অতএব এবি সরলরেখা, এবি সরলরেখা কে এর মান বসায় দাও x মাইনাস 2y, এরপর হবে -1 সমান সমান 0। বুঝছি কিনা বলো? তাহলে এটা আমাদের 2 নাম্বার রেখা।
তাহলে 1 এবং 2 নম্বর রেখা পরস্পর সমাধান করে ফেলো, তাহলে তুমি পাদবিন্দু পেয়ে যাবা। তাহলে এখন আমরা যেটা করব, 1 ও 2 নম্বর রেখা সমাধান করে পাই, করি না লিখে লিখলাম করে পাই। ক্যালকুলেটরে উঠাইলেই হয়ে যাবে। ক্যালকুলেটরে দেখাবো, ক্যালকুলেটরে দেখাই একটু, হয়েছে? যাব একটু ক্যালকুলেটরে যাই। তোমরা এই সমীকরণটা উঠাই দিছো না? আমি ডাটা জিজ্ঞেস করলে ডাটাটা বলবা, হ্যাঁ? আচ্ছা দেখো, প্রথমে মুডে যাইতে হবে। প্রথমে মুডে গিয়ে ইকুয়েশন মুড দেখো কত আছে 5-এ। এখানে আননোন রাশি কয়টা? দুইটা না, এক্স আর ওয়াই না? এক্স আর কি? তাহলে এই যে প্রথমটা এক্স আর ওয়াই, তাহলে এটা হলো প্রথম সমীকরণ। দেখো ধ্রুবক পদটা কিন্তু সমান সমানের ওই পাশে আছে, ধ্রুবক পদটা সমান সমানের ওই পাশে, তাহলে একে চাপতে হবে। এখন দেখো তো প্রথম সমীকরণটা কি ছিল? প্রথম সমীকরণটা কি ছিল দেখো, 2x + y - 3, তাহলে 3 কে ওই পাশে পার করে দিতে হবে, 3 কে ওই পাশে। তাহলে দেখো x এর সহগ 2, y এর সহগ হলো 1, আর ধ্রুবক পদটা কি 3, 2 1 3 না? তো এটা মনে রাখলাম, এটা হবে 2 1 3। তাহলে এই দেখো 2 চেপে সমান সমান, 1 চেপে সমান সমান, 3 চেপে সমান সমান, তাই না? তাহলে এবার এটা হবে 1, এটা হবে 2 -2 না? তাহলে এটা হবে -2 আর 1 ওই পাশে চলে যাবে, +1, তাই না? আচ্ছা তাহলে এবারে সমান চাপো, এই যে 7/5 আর এটা 1/5, তাহলে দুইটা ডাটা আসে, একটা 7/5, তাহলে এখানে x1 যেটা আসবে সেটা হলো 7/5 আর y1 আসবে কত 1/5। এভাবে করলেও হবে, হ্যাঁ? তুমি লিখে দেবা সমাধান করে পাই। পারবো? কঠিন ম্যাথ? সহজ না? এখানে কিন্তু আসলে দুইটা কনসেপ্ট শিখছে, সেটা কি ছেদবিন্দু কেমনে বের করে এটাও শিখলাম, আবার পাদবিন্দু স্থানাঙ্ক কেমনে বের করে এটাও শিখলাম, এবং এটা পরীক্ষার গ নাম্বার প্রশ্নে আসে। পারবো? প্রবলেম আছে? বই হয়তো বর্গগুণন করে এক্স ওয়াই বের করা আছে, তুমি এভাবে না করে এভাবে বের করলেও হবে, কোনো সমস্যা নাই। পারবো? কনসেপ্টটা সহজ না? পার হয়ে যাব? তাহলে এবার দেখো কনসেপ্ট 14, দুটি রেখার মধ্যবর্তী কোণ। এটা মনে হয় সবচেয়ে বেশি বার আসা কনসেপ্ট। সরলরেখা থেকে যত প্রশ্ন আসে তার মধ্যে সবচেয়ে বেশি বার আসা কনসেপ্ট হলো দুটো রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। আমরা ঝামেলা করব না, প্রতিপাদনে যাব না, ডাইরেক্ট আমরা সূত্র নিয়ে কথা বলবো। দেখো দুইটা সরলরেখা না? দেখো তো এই সরলরেখার তো অবশ্যই নাম আছে, এটা a1x b1y + c1 = 0, ওকে? আর এই সরলরেখা বলছি a2x b2y c2 = 0। বলো তো এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ আছে না? বলো, এ একটা কোণ এবং এ একটা কোণ, ঠিক আছে না? কোণ কয়টা? দুইটা। ধরো এইটা থিটা, এটা ধরলাম θ1, প্রবলেম আছে? কিন্তু দেখো থিটা এবং θ1 এর যোগফলের মান কত হবে বলো তো? θ1 + θ1 এর যোগফলের মান কত? 180। তার মানে তুমি যদি যে কোনো একটা বের করো তাহলে তুমি আরেকটা বের করতে পারবে না? পারবা? যে কোনো একটা কোণ বের করতে পারলে তো আরেকটা কোণ বের করতে পারবা না? আপু বলো তো প্রথম সরলরেখার ঢাল কেমনে বের করব? আমরা ঢাল বের করা দেখাইছিলাম না? -x এর সহগ ডিভাইডেড y এর সহগ। তাহলে দ্বিতীয় সরলরেখার ঢাল কত হবে? মাইনাস, সেম ভাবে a2/b2। প্রবলেম আছে? আমরা সরলরেখা দিয়ে থাকলে ঢাল বের করতে পারবো? যদি পারি, কোণ বের করাটা আমাদের জন্য খুবই সহজ। দেখো তাহলে এখন বের করতে চাই মধ্যবর্তী কোণ। থিটা সমান কি হবে? দেখো এটা হবে tan θ। কি হবে? tan θ। tan θ সমান ডাইরেক্ট আমরা প্রতিপাদনে গেলাম না, প্লাস মাইনাস
প্লাস মাইনাস কেন লিখতেছে বলতেছে m1 মাইনাস m2 ডিভাইডেড 1 প্লাস m1 ইন্টু m2। এটা দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। একটু ভালোভাবে তাকাই দেখো, এই যে দুইটা কোণ আছে সেই দুইটা কোণের মধ্যে একটা হবে স্থূলকোণ আরেকটা হবে সূক্ষ্মকোণ। কি বললাম? দুই কোণের মধ্যে একটা হবে স্থূলকোণ আরেকটা হবে সূক্ষ্মকোণ, রাইট? তাহলে তোমরা বোধহয় জানো সূক্ষ্মকোণ মানে কি 90 থেকে ছোট না? 90 থেকে ছোট না? সূক্ষ্মকোণ মানে 90 থেকে, তাহলে tan থিটার মান সূক্ষ্মকোণের ক্ষেত্রে tan থিটার মান সবসময় কিন্তু পজিটিভ আসবে। এটা কি জানো কি না? দেখো tan 90 ইনফিনিটি আসবে, tan 45 কত হয়? 1 হয়। tan 45 কত হয়? tan 80 চাপো তো কত আসে? পজিটিভ মান আসবে। দেখো tan 80 চাপো, পজিটিভ আসছে না? হ্যাঁ, পজিটিভ আসছে আপু। tan এবার 110 চাপো, 90-র বেশি হয়ে গেলে স্থূলকোণ হয়ে গেলে মান নেগেটিভ আসবে, মাইনাস আসছে না? তার মানে দেখো tan থিটার মান এই 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 চিহ্ন যা আসে আসুক, তুমি যদি এই সম্পূর্ণ চিহ্নটাকে পজিটিভ নাও, কি নাও? ধরো তোমার এই ভ্যালু বের করার পরে তোমার আসছে ধরো -1 আসছে। কত আসছে? -1। কিন্তু তোমাকে বের করতে বলা হয়েছে সূক্ষ্মকোণ। কি কোণ? তাহলে তুমি এই মাইনাসটা বাদ দিয়ে শুধু কি নিবা? +1। কারণ সূক্ষ্মকোণের জন্য ঢালের মান লাগবে +1। tan থিটা মানে ঢালি না, tan থিটা মানে তো কি? তাহলে এই tan থিটার মান যদি প্লাস হয়, পজিটিভ হয়, তাহলে সেটা হবে সূক্ষ্মকোণ। আর যদি তোমাকে স্থূলকোণ বের করতে বলে, ধরো তোমার মান আসছে মনে করো 1, পজিটিভ 1 আসছে, কিন্তু তোমাকে স্থূলকোণ বের করতে বলছে, এই জন্য তোমাকে এখানে দিতে হবে মাইনাস। অর্থাৎ এখানে তুমি যে মানটুকু পাবা সেটা প্লাস আসুক মাইনাস আসুক যা আসে আসুক, তুমি যদি সূক্ষ্মকোণ বের করতে চাও তাহলে মাইনাসটাকে বাদ দিয়ে শুধু প্লাসটাকে নিতে হবে। আর তুমি যদি স্থূলকোণ বের করতে চাও তাহলে যা আসে আসুক তোমাকে নিতে হবে মাইনাস। মানে বিষয়টা এরকম না যে এখানে মাইনাস আসছে এই মাইনাসে মাইনাসে মাইনাস, এরকম না। এখানে যে ডাটাটুকু আসবে সেই ডাটাটুকু তুমি যদি পজিটিভ নাও তাহলে তুমি পাবা সূক্ষ্মকোণ, আর তুমি যদি নেগেটিভ নাও তাহলে তুমি পাবা স্থূলকোণ। বুঝতে পারছি? তার মানে বিষয়টা এরকম। তাহলে এখানে এই বিষয়টা মনে রাখবো, সেটা কি বলতো? পজিটিভ নিলে কি পাবো? পজিটিভ নিলে পাওয়া যাবে সূক্ষ্মকোণ। কারণ সূক্ষ্মকোণের ক্ষেত্রে ঢালের মানটা হয় পজিটিভ। আর যদি নেগেটিভ নাও, নেগেটিভ নিলে কি পাওয়া যাবে বলো? নেগেটিভ নিলে পাওয়া যাবে স্থূলকোণ। ঠিক আছে, মনে থাকবে? পারবো? এটা কিন্তু পরীক্ষায় আসা সবচেয়ে বেশি বার আসা প্রশ্ন। তাহলে আপু ঢাল বের করতে পারবো না, কোণ বের করতে পারবো না? তাহলে অবশ্যই একটা হবে স্থূলকোণ, একটা হবে সূক্ষ্মকোণ। কোনটা স্থূলকোণের সূক্ষ্ম এটা তো আমরা জানি না, কোণ বের করলেই পেয়ে যাবে। আচ্ছা শোনো, তুমি যদি সূক্ষ্মকোণ বের করো তাহলে স্থূলকোণ বের করতে পারবে না। 180 থেকে বিয়োগ করলে তো সেটা হয়ে যাবে কি? স্থূলকোণ। ধরো তুমি কোণের মান পাইছো, সূক্ষ্মকোণ পাইছো 60 ডিগ্রি, তাহলে স্থূলকোণ কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি, কারণ দুইটা যোগফলের মান হওয়া লাগবে 180। বুঝছি? পারবো? পার হয়ে যাব? দেখো তো এই প্রশ্নটা পারি কিনা। রেখার অন্তর্ভুক্ত কোণ, এখানে সূক্ষ্মকোণ বা স্থূলকোণ বলছে? বলে নাই তো। তাহলে সূক্ষ্মকোণও বের করতে হবে, স্থূলকোণও বের করতে হবে। তাহলে আপু বলো কোণ কেমনে বের করবো? tan থিটা সমান সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড 1 প্লাস m1 ইন্টু m2। এখন মনের প্রশ্ন ভাই, কোনটা প্রথম সরলরেখা? তোমার যেটা মনে চায় সেটাকে প্রথম ধরো। তাহলে বলো এই যে এই সরলরেখার ঢাল বের করবো, এই যে প্রথমটা, তাহলে ওটার ঢাল কত আসবে বলো তো? বলো সূত্রের মাইনাস, তারপরে এক্স এর সহগ ডিভাইডেড চিহ্ন সহ y এর সহগ, তাহলে এটা আসবে হাফ। আর m2 এটাকে ধরতেছি আমি 2 নাম্বার, m2 কত আসবে বলো? মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড y এর সহগ, তাহলে এটা আসতেছে 3। ঠিক আছে? ঠিক আছে, তুমি কাকে m1 কাকে m2 ধরলে এটা ইম্পর্টেন্ট না, যে কোনো কাউকে m1 কাকে m2 ধরতে পারো। তাহলে হাফ মাইনাস 3 1 প্লাস হাফ ইন্টু 3। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস বলো তো এটা কত আসবে? 6, তাহলে এটা আসবে -5/2, তাই না? আর এটা আসবে উপরে 3, তাহলে এটা আসবে 5/2। এটা আসবে 5/2। লসাগু করো 2 আর 3 কত হবে? 5, আর নিচে 2। ঠিক আছে,
তো কাটাকাটি করা যাবে তো, কাটাকাটি করলে কত আসবে বলো, প্লাস মাইনাস, এটা কাটাকাটি করলে আসবে -1, কত আসবে -1, রাইট। এখন তুমি যদি প্লাস ডাটা নাও তাহলে পাবা কি সূক্ষ্মকোণ, আর মাইনাস ডাটা নিলে পাবা কি স্থূলকোণ। শোনো, এখানে তুমি এই প্লাস মাইনাস না লিখলে হবে, এটা তো আমি তো বোঝার জন্য প্লাস মাইনাস দিয়েছিলাম। এখানে যে প্লাস মাইনাসটা আছে না ভাইয়া, কথা শোনো, এখানে যে প্লাস মাইনাস আছে না, এই প্লাস মাইনাস তোমাকে লিখতে হবে না, এই প্লাস মাইনাস তোমাকে লিখতে হবে না, এই প্লাস মাইনাস তোমাকে লিখতে হবে না। এখন তোমাকে কোন কোণ বের করতে বলো সেটা ইম্পর্টেন্ট। ধরো আমি তোমাকে বললাম সূক্ষ্মকোণ বের করো, সূক্ষ্মকোণ কি বের করতে বললাম, তাহলে tan θ = কি নিবা, চিহ্ন যা আসে আসুক তোমাকে নিতে হবে +1, নিতে হবে +1। তুমি যদি থিটা বের করো তুমি পাবা 45 ডিগ্রি, ওকে। আর তুমি যদি স্থূলকোণ বের করো তাহলে যা ডাটা আসে আসুক তোমাকে তার সাথে মাইনাস দিতে হবে, রাইট, ভালোর সামনে মাইনাস দিতে হবে। তাহলে এখানে থিটার মান আসবে 135 ডিগ্রি, 100, বা তুমি থিটা বের করে 180 থেকে বিয়োগ করলে তো পেয়ে যাবা, সেমই আসবে। বুঝতে পেরেছি এই বিষয়টি কি ক্লিয়ার, কথা বলো, পারবো? এটা কিন্তু পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে একটা, মধ্যবর্তী কোণের মান বের করা। পারবো তো না? পার হয়ে যাব, গেলাম। এবার দেখো, নির্দিষ্ট বিন্দুগামী এবং অপর সরলরেখার সাথে কোণ উৎপন্ন করলে, এটা যে কতবার বোর্ড পরীক্ষায় আসে তুমি কল্পনা করতে পারবে না। এই টপিকসটা দেখেই বুঝতে পারতেছো এইচএসসি বোর্ড পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে যত সৃজনশীল প্রশ্ন আসছে তার গ নাম্বার প্রশ্নের ম্যাক্সিমাম প্রশ্ন হলো এটা, যেটা কি নির্দিষ্ট বিন্দুগামী এবং অপর কোনো রেখার সাথে কোণ উৎপন্ন করবে। তাহলে সেটা কিভাবে সলভ করব, আগে লজিকটা একটু বুঝি। চলো, একটা নির্দিষ্ট বিন্দুগামী না, তাহলে এই সরলরেখাটা কি একটা নির্দিষ্ট বিন্দুগামী, তাহলে এই বিন্দুটা এটা x1 y1, তাই তো। তাহলে আমাকে এই সরলরেখার সমীকরণ কি বের করতে পারবো, নির্দিষ্ট বিন্দুগামী হলে সরলরেখার সমীকরণ বের করতে পারবো, পারবো তো, পারবো না? কি হবে বলো, এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে, x1 y1 বিন্দুগামী রেখার সমীকরণ কেমন হয় বলো, এটা হবে y - y1, এটা ঢালকে আমি ধরলাম m1, x - x1। এই সমীকরণটা আমার লাগবে, কিন্তু সমস্যা ঢাল তো দেওয়া নাই, কি দেওয়া নাই, ঢাল দেওয়া নাই, আবার বলাও নাই কারোর সাথে লম্বও না, কারোর সাথে সমান্তরাল, এগুলো কথা বলা নাই, কিন্তু বলা আছে এই রেখাটা অপর কোনো রেখার সাথে কোণ উৎপন্ন করে। অপর কোনো রেখার সাথে, ধরো আরেকটা রেখা দিয়ে আছে, ধরো এখানে আরেকটা রেখা দিয়ে আছে, ধরো একটা রেখা, এটা একটা রেখা, এই রেখার সাথে সে কোণ উৎপন্ন করে, ধরো এরকম, এই যে রেখা, এই রেখার সাথে এই রেখাটা একটা কোণ উৎপন্ন করে। তাহলে এই রেখার সমীকরণ অবশ্যই প্রশ্নে দেওয়া আছে, তাহলে এই রেখাটা দেওয়া আছে, ধরলাম ax + by + c = 0। এই রেখার ঢাল বের করতে পারবো না, পারবো কি না? তাহলে এই রেখার ঢাল কত, -a/b, এবং এই রেখার সাথে কত কোণ উৎপন্ন করছে সেই কোণটা দিয়ে আছে, এই রেখার সাথে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণের মানটা দিয়ে আছে। ধরো এই রেখার সাথে যে কোণটা, ধরো এটা হলো আমাদের এই রেখা, এই যে এই রেখার সাথে যে কোণ উৎপন্ন করছে, যে কোনো একটা কোণ দিয়ে আছে, স্থূলকোণ হতে পারে, সূক্ষ্মকোণ, এই কোণ দিয়ে আছে, ঠিক আছে। তাহলে এটার ঢাল তো m2, আর এটার ঢাল কি m1। তোমার কার মান দরকার, m1 এর মান দরকার, কার মান দরকার, m2 তো তুমি পাইছো, থিটাও দেয়া আছে, তাহলে m1 বের করতে পারবে না? কেমনে বের করবা, ওই যে tan θ m1 - m2, ঠিক আছে কিনা বলো, 1 + m1 * m2, সামনে কি হবে প্লাস মাইনাস হবে কিনা তুমি এটা দেখলেই বুঝে যাবা।
যদি কোণের মানটা হয় সূক্ষ্মকোণ তাহলে প্লাস, কোণের মানটা যদি স্থূলকোণ হয় তাহলে কি হবে মাইনাস। তাহলে বলো থিটা জানো, m2 জানো, তুমি এখান থেকে m1 বের করতে পারবে না? m1 সমান সমান হোয়াট, এই m1 এর মানটা নিয়ে এসে এখানে বসাই দিবা, শেষ। বুঝছি কিনা বলো? ওই সরলরেখার ঢাল বের করবা। কি বের করবা? হ্যাঁ, কোণ দেওয়া থাকবে তো না, ওই সরলরেখার সাথেই কোণ। এই তো আমরা যে সরলরেখাটা বের করব সেই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করলাম। এই সরলরেখাটা আরেকটা সরলরেখার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেই কোণের মানটা দেওয়া আছে। কোণটা এটাও হতে পারে, কোণটা এটাও হতে পারে। কোণটা এটা আমরা জানি না, স্থূলকোণও দেওয়া থাকতে পারে, সূক্ষ্মকোণও দেওয়া থাকতে পারে। বুঝছি? ম্যাথ সলভ করলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু প্রসেস বুঝছি? হ্যাঁ, অঙ্ক দেখলে কি সলভ করতে পারবা? সিম্পল, এক বিন্দুগামীতে সরলরেখার সমীকরণ বের করবা, আর এটা সরলরেখার ঢাল বের করবা, এরপরে কোণের মান তো দেওয়া আছে, সেখান থেকে ঢালের মান m1 এর মানটা বের করে নিবা, ম্যাথ শেষ। তাহলে ধরে নিয়ে এসে ছেড়ে দেবা। পারবো? হ্যাঁ, পার হয়ে যাব? একটা ম্যাথ সলভে দেখি, ওঠাও। এটা একটু সলভ করি। এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 6, 7 বিন্দুগামী। দেখো তো মিল পাইছো কিনা? এবং এত রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সেম না? এটা দেখেই তো আমার মন খুশিতে গুলুগুলো হওয়া দরকার। গুলুগুলো হয় নাই? হয়েছে। কেন? কারণ আমরা এই প্রশ্ন সলভ করতে পারি। কেমনি? এক বিন্দুতে বের করব, এর ঢাল লাগবে, আগে ঢাল বের করব, tan থিটার সূত্র অ্যাপ্লাই করে ঢালের মান বের করে নেশে বসিয়ে দেবো, শেষ। ঠিক আছে? তাহলে প্রথমে কাজ কি বলো? তাহলে নির্ণয় সরলরেখা। এসেছি, বুঝছি? নির্ণয় সরলরেখার সমীকরণ। এটা কি হবে? y মাইনাস y1 মাইনাস m1 x মাইনাস x1 সমান সমান 0। ঠিক আছে? বুঝছি? তোমার কি লাগবে? m1 লাগবে। তো m1 কেমনে বের করবো বলো? এই সরলরেখার ঢাল বের করতে পারো না? আবার এখান থেকে বের করে নিয়ে এসে বসিয়ে দেবো। এই সরলরেখার ঢাল কত বলো? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই সহগ, তাহলে মাইনাস 3/4। কোণ উৎপন্ন করছে কত? 45। অতএব tan থিটা। 45 স্থূলকোণ না সূক্ষ্মকোণ? 45 কি কোণ? সূক্ষ্মকোণ। তাহলে অবশ্যই আমরা প্লাস নিব, m1 মাইনাস m2 ডিভাইডেড 1 প্লাস m1 ইন্টু m2। ঠিক আছে কিনা? tan কত ডিগ্রি? 45। ওকে, m1 এর মান কত? m1 বের করব। m2 এর মান কত? মাইনাস 3/4, তাহলে এটা হবে প্লাস 3/4। এটা 1, এটা হবে মাইনাস 3/4 ইন্টু m1। ঠিক আছে কিনা বলো? tan 45 এর মান কত? 1। তাহলে এটা হবে আচ্ছা, তাহলে এটা হবে 4m1 প্লাস 3/4 ডিভাইডেড 4 মাইনাস 3m1/4। ঠিক আছে কিনা বলো? জাস্ট লসাগু করছে তো, আর কিছু করিনি তো। এবারে কোণে কাটি গুণ করে দাও। 4 4 মনে হয় কেটে যাবে না? 4 4 কেটে যাবে। আচ্ছা, তাহলে আমি এই ক্যালকুলেশনটা একটু এই সাইডে লিখতেছি। হ্যাঁ, তাহলে ক্যালকুলেট করলে কি পাবা দেখো তো? এটা পাচ্ছ 4 মাইনাস 3m1 সমান সমান 4m1 প্লাস 3। ঠিক আছে? তাহলে এটাকে ওই পাশে পার করো, এটাকে এই পাশে পার করলে তুমি পাবা 7m1। এটাকে এই পাশে পার করো, তাহলে এই পাশে পার করলে পাবো 1। ঠিক এই পাশে পার করলে মাইনাস হবে না? 1। অতএব m1 সমান সমান আসবে 1/7। হয়েছে? তাহলে এখন m1 এর মান বসিয়ে দাও, কাজ শেষ। y মাইনাস 7 1/7 x মাইনাস 6 সমান সমান 0। তাহলে আমি একবারে লিখতেছি। হ্যাঁ, দেখো, তাহলে এটা পাবা 7y
-49 মাইনাস এক্স প্লাস 6 সমান সমান 0। অতএব এক্স আমি মাইনাস দ্বারা গুণ করে দিলে এক্স হয়ে যাবে প্লাস 7 হয়ে যাবে মাইনাস, আর এটা কত 43 না মাইনাস 43, তাহলে মাইনাস দ্বারা গুণ করে দিলে হয়ে যাবে প্লাস 43 সমান সমান 0। পারবো কিনা বলো? কঠিন ছিল? কঠিন? পারবো? সবাই ম্যাথ এখান থেকে শুরু করে আর আমি শিখাই এটা। আমার কথা হলো ওইখান থেকে ডাটা নিয়ে এসে খালি ছেড়ে দিবা, ছেড়ে দেওয়ার দায়িত্ব তোমার। ছেড়ে দিবা কেমনে এটা শেখানোর দায়িত্ব আমার, বুঝছি? আলাদা করতে পারবো প্রশ্ন এখন? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টাইপ। সেটা কি? কোনো বিন্দুগামী বলা থাকবে এবং আরেকটা সরলরেখার সাথে কোণ দেওয়া থাকবে, সরলরেখার সমীকরণটা আমাকে বের করতে হবে। পারবো? কথা বলো। সমস্যা আছে? আশা করি পারবো, প্রবলেম থাকার কথা না। পার হয়ে যাব? বলো, পার হয়ে যাব? আচ্ছা, দুটি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করব। এটাও খুবই সহজ, দেখো দেখলেই মন খুশিতে গুলুগুলো হয়ে যাবে। দুটি সরলরেখার কি বললাম? লম্ব সমদ্বিখণ্ডক। আচ্ছা দেখো এখানে দুইটা সরলরেখা দেওয়া আছে, তাহলে এটা হলো a1x প্লাস b1y প্লাস c1 সমান সমান 0। এটাকে ধরলাম a2x প্লাস b2y প্লাস c2 সমান সমান 0। সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক। কোণ কয়টা হবে ভাইয়া? দুইটা না? তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক বের করতে চাই, এটাকে সমান দুই ভাগে ভাগ করে দিবে না? এটাকে সমান দুই ভাগে ভাগ করে দেবে। আবার কোণ তো এটাও হতে পারে, এটা হতে পারে না? তাহলে একটা হবে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক, আরেকটা হবে কি বলো? স্থূল কোণের সমদ্বিখণ্ডক। তাহলে সমদ্বিখণ্ডক এখানে দুইটা। সমদ্বিখণ্ডক মানে বুঝি যেটা সমান দুই ভাগে ভাগ করবে। এ ভাই সমদ্বিখণ্ডক সরলরেখা না? সমদ্বিখণ্ডক কি? সরলরেখা। এইদিকে সমদ্বিখণ্ডক নিজে কি সরলরেখা না? তাহলে আমাকে অ্যাকচুয়ালি সরলরেখার সমীকরণ বের করতে হবে, রাইট? আমাদের বের করতে বলছে এর সমীকরণ কি হবে আর এর সমীকরণ কি হবে। এটা সবচেয়ে সহজ। দেখো একবারে ডাইরেক্ট বলতেছি, প্রতিপাদন ছাড়া কিভাবে সলভ করবা। সিম্পল। প্রথম যে সরলরেখা দিয়ে আছে না a1x b1y প্লাস c1, তাকে তার মতো করে লিখো। লিখছো? ডিভাইডেড x এর সহগের উপরে স্কোয়ার প্লাস y এর সহগের উপরে স্কোয়ার। হয়েছে? এরপরে সমান সমান প্লাস মাইনাস। এবারে দ্বিতীয় যে সরলরেখা সেম ভাবে লিখো, c2 রুট ওভার a2 স্কোয়ার b2 স্কোয়ার। ঠিক আছে? কথা বলো। এখন এই সমীকরণ সমাধান করলেই হয়ে যাবে, কিন্তু তুমি প্লাস নিবা না মাইনাস নিবা এখন এইটা তোমাকে বুঝতে হবে। প্লাস নিবা না মাইনাস নিবা এইটা তোমাকে ডিসাইড করতে হবে, কারণ কখনো প্লাস নিলে পাবা তুমি স্থূলকোণ, আবার কখনো মাইনাস নিলে পাবা তুমি স্থূলকোণ। কোন ক্ষেত্রে প্লাস নিলে স্থূলকোণ আর কোন ক্ষেত্রে প্লাস নিলে সূক্ষ্মকোণ, মানে তোমার হলো সূক্ষ্মকোণ, এটা এখন আমাদের বুঝতে হবে। দেখো আমাদের কাজ হবে, দেখো প্লাস নিব না মাইনাস নিব এটা বোঝার উপায়। প্রথমে a1 a2 গুণ করবা চিহ্ন সহ, a1 a2 দুইটার x এর সহগ গুণ, তারপরে প্লাস দুইটার y এর সহগ গুণ, দুইটার চিহ্ন সহ। এর ফলাফল দুইটা আসতে পারে, মানটা পজিটিভ আসতে পারে, মানটা নেগেটিভ। তার মানে এটা 0 থেকে বড় আসতে পারে, 0 থেকে বড়। 0 থেকে বড় মানে তো কি পজিটিভ, 0 থেকে বড় মানে তাহলে এই গুণফলের চিহ্ন কি পজিটিভ, তাহলে এর চিহ্ন পজিটিভ। তুমি যদি পজিটিভ নাও তাহলে তুমি পাবা স্থূলকোণের সমদ্বিখণ্ডক। কি বললাম? পজিটিভ নিলে কি পাবা? তাহলে এই দুইটা গুণ করছো, করার পরে তুমি পাইছো পজিটিভ, তাহলে তুমি যখন এখানে পজিটিভ নাও তাহলে পাবা স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর নেগেটিভ নিলে পাবা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তাহলে এখান থেকে লিখো এই কন্ডিশনে পজিটিভ নিলে কি হবে? পজিটিভ নিলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। এটা কি বুঝতে পেরেছি?
ম্যাথ করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আর মাইনাস দিলে কি পাবা? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। এটা পরীক্ষায় কিন্তু গ নাম্বারে আসে 4 মার্কসের জন্য, ঠিক আছে ভাইয়া? কিন্তু যদি এই a1 a2 প্লাস b1 b2 এর মানটা নেগেটিভ আসে, নেগেটিভ মানে কি 0 থেকে ছোট, ঠিক আছে? তাহলে এখন কি, এবার এর চিহ্ন কি পজিটিভ না নেগেটিভ বলো? এবার তুমি নেগেটিভ নিলেই পাবা স্থূলকোণ, অর্থাৎ এই গুণের চিহ্ন যা, কথা বোঝো, এই গুণের যোগ করার চিহ্ন যা, সেই চিহ্ন নিলে পাবা সবসময় স্থূলকোণ। এটা মনে রাখলেই হবে, যে চিহ্নটা আসবে সেই চিহ্ন নিলে তুমি পাবা স্থূলকোণ, আর ভিন্ন চিহ্ন নিলেই পাবা সূক্ষ্মকোণ। চিহ্ন আসছে কি নেগেটিভ, নেগেটিভ নিলে পাবা স্থূলকোণ, পজিটিভ নিলে পাবা সূক্ষ্মকোণ। তাহলে এবারে নেগেটিভ নিলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, স্থূলকোণের সমদ্বিখণ্ডক। ট্রিক্সটা কি বুঝছো? কি, যে চিহ্ন আসবে সেই চিহ্ন নিলে পাবা স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর ভিন্ন চিহ্ন নিলে তুমি পাবা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। এটা কি ক্লিয়ার? কথা বলো, কোনো প্রবলেম আছে? ম্যাথ সহজ না? খুবই সহজ সূত্র না? খুবই সহজ, জাস্ট ডাটা বসিয়ে দিলেই হবে। তো এই প্রশ্নটা সলভ করতে পারি কিনা, চলো সলভ করতে করতে দেখি কি বের করতে বলছে বলো। অন্তর্গত সমদ্বিখণ্ডকের সমীকরণ, তার মানে সূক্ষ্মকোণ হতে পারে, স্থূলকোণ হতে পারে। তাহলে সলভ করি, লিখে ফেলি নির্ণয়ে সমদ্বিখণ্ডক, নির্ণয়ে সমদ্বিখণ্ডক কি হবে বলো? এটাকে একটু সাজাই গুজাই নেই নাকি? হ্যাঁ, এটাকে এই পাশে পার করো, 3x কে এই পাশে পার করলে কি হবে? প্লাস হবে নাকি? y কে এই পাশে পার করলে হবে -4y, আর এই পাশে আগে থেকেই ছিল কে? +3 = 0 হয়েছে। আর এইটা সেম, এই পাশে পার করলে হবে +4x, এটা এই পাশে পার করলে হবে -3y, আর আগে থেকে এখানে +5 ছিল, মানে x y কনস্ট্যান্ট। এই ফরম্যাটে এলাম, প্রবলেম আছে? তাহলে এখন কাজ কি বলো? 3x - 4y + 3 যা আছে তাই লিখো, এরপরে √x এর সহগের উপর স্কয়ার প্লাস y এর সহগের উপর স্কয়ার, অবশ্যই চিহ্ন সহ, তারপরে প্লাস মাইনাস, এরপরে যা আছে লিখো, এরপরে x এর সহগের উপর স্কয়ার প্লাস y এর সহগের উপরে স্কয়ার, ঠিক আছে ভাইয়া? দেখো এটা কিন্তু কাটাকাটি যাবে, এটাও 5 আসবে, এটাও 5 আসবে, সেম আসবে না? কথা বলো। তাহলে এটাও কাটা যাবে, এটাও কাটা যাবে। তাহলে তুমি এখানে কি পাচ্ছ? তুমি পাচ্ছ 3x - 4y + 3, এখানে প্লাস মাইনাস 4x - 3y + 5। তাহলে এখন তুমি কার সমদ্বিখণ্ডক বের করতে চাও? এটা তো বলতে হবে সূক্ষ্মকোণের না স্থূলকোণের। আচ্ছা, এখন আমাদের চেক করতে হবে। কি চেক করব? এখন আমরা a1 a2 আর b1 b2 বের করব। a1 এর মান কত বলো তো? 4 3, a1 এর মান কত? 3, a2 মান কত? 4 প্লাস b1 এর মান কত? -4, আর এখানে b1 এর মান কত? -3 না? তাহলে 12 + 12, তাহলে এটা কত আসতেছে? 24 আসতেছে না? তাহলে এটা 0 থেকে বড় না ছোট? যা 0 চেয়ে বড়। তো 0 চেয়ে বড় নিলে কি হবে? পজিটিভ নিলে কি পাবা? স্থূলকোণ, আর নেগেটিভ নিলে পাবা সূক্ষ্মকোণ। তাহলে এটা যেহেতু 0 থেকে বড়, তাহলে এখানে লিখব যেহেতু a1 a2 প্লাস b1 b2 0 চেয়ে বড় নাকি? অতএব
স্থূলকোণের সমদ্বিখণ্ডক কি হবে? স্থূলকোণের সমদ্বিখণ্ডক খণ্ডক হবে 3x minus 4y plus 3। তাহলে এটা প্লাস হবে না ভাইয়া? 4x minus 3y plus 5। ঠিক আছে, এই সবগুলোকে এক পাশে পার করো, সবগুলোকে এক পাশে পার করো, এগুলোকে এই পাশে পারো। 4x 3x ওই পাশে গেলে হবে x, 4y ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস, তাহলে এটা হবে y, 3 ওই পাশে গেলে হবে মাইনাস। ঠিক আছে, তাহলে এটা হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। আর সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক কি হবে? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আশা করি বুঝতেই পারছো। এবার নিতে হবে কি মাইনাস না, তাহলে এটা হবে 3x minus 4y plus 3, এটা হবে মাইনাস 4x minus 3y plus 5। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, তাহলে আমি একবারে করতেছি, দেখো এটা মাইনাস 4x এই পাশে আসলে হবে প্লাস, তাহলে এটা হবে 7x, এটা প্লাস 3y এই পাশে আসলে হবে মাইনাস, এটা মাইনাস 7y, মাইনাস 5 এই পাশে আসলে হবে প্লাস, প্লাস 8 সমান সমান 0। ঠিক আছে, এই দেখো মাইনাস 4x এই পাশে আসলে হবে প্লাস, তাহলে 7 মাইনাস 4y প্লাস 3y এই পাশে আসলে হবে মাইনাস, বা আমার ভুল গেলে তোমরা একটু ক্যালকুলেট করে দেখো পারো কিনা। বিষয়টাকে বুঝছি? পারবো? আর এটা যদি 0 থেকে ছোট আসতো, 0 থেকে ছোট আসতো তাহলে কি করতা? তাহলে এখানে মাইনাস নিলে তুমি পাইতে হলো স্থূলকোণের, আর প্লাস নিলে পাইলে হলো সূক্ষ্মকোণের। বুঝছি? পারবো? প্রবলেম আছে? কথা বলো। বুঝছি, সমস্যা আছে? সহজ, কিন্তু সরলরেখা খুবই সহজ, খালি বুঝতে হবে যে প্রশ্নগুলোকে আমরা কিভাবে সলভ করব। পার হয়ে যাব? কথা বলো, পার হবো? পারবো? আচ্ছা, এবারে রুলস নাম্বার 17, 3টি সরলরেখা দ্বারা আবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 3টি সরলরেখা দ্বারা আবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। রাইট, চলো সলভ করি, খুবই সহজ। তার মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থাকবে। রাইট, ধরো তুমি 3টে সরলরেখা পাইছো, 3টে সরলরেখা এরকম, একটা সরলরেখা মনে করো গেছে এভাবে চলে গেছে, একটা সরলরেখা ধরো এভাবে চলে গেছে। ঠিক আছে, আরেকটা সরলরেখা কেমন হতে পারে দেখো, আরেকটা সরলরেখা এমন হতে পারে, এই যে আরেকটা সরলরেখা এমন হতে পারে। এমন হলেও কি বলতো একটা ত্রিভুজ উৎপন্ন করবে না? এমন হলেও ত্রিভুজ উৎপন্ন করবে। অথবা এমন না হয়, যদি এমন হইতো তাহলেও কি উৎপন্ন করবে? ত্রিভুজ। এমনও হতে পারে, অথবা কেমন হতে পারে? এই যে এমন হতে পারে, দেখো এমন হতে পারে। বলো, দুই জায়গায় ত্রিভুজ উৎপন্ন করছে না? এই যে ত্রিভুজ, এই যে ত্রিভুজ। ঠিক আছে, দেখো এটা ধরো প্রথম সরলরেখা, এটা দ্বিতীয় সরলরেখা, এটা তৃতীয় সরলরেখা না? একটু দেখো তো, এখন এই বিন্দুটা তো মূল বিন্দু না? এটা তো কি 0 0, 3টা বিন্দু থাকলে তো আমি সরলরেখার সমীকরণ বের করতে পারি, সরি ক্ষেত্রফল বের করতে পারি। এখন এই বিন্দুর স্থানাঙ্ক লাগবে, পারবা না? কেমনে? 1 আর 2 এর ছেদবিন্দু, 1 আর 2 এর ছেদবিন্দু বের করতে পারবি না? প্রসেস তো দেখালাম আমি। এটা কি হবে? এটা কি? এটা হবে 1 আর 3 এর ছেদবিন্দু। পারবো? এটাও তো সেম ভাবেই, বুঝছি? এখন ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করে? হাফ। 0 0 বিন্দুর সাথে হলে ক্ষেত্রফল এভাবে বের করে, দেখে x1 y1 x2 y2। পারবো না ক্ষেত্রফল বের করতে?
তাহলে সেটা কেমন আসে, হাফ এই কোণে কাটি কোণ x1 y2 x2 y1, এটাই ক্ষেত্রফল। সহজ না? এটা কিন্তু বোর্ড পরীক্ষায় একবার আসছিল গ নাম্বারে, যে তিনটা ত্রিভুজ দিয়ে বলছে, সরি তিনটা সরলরেখা দিয়ে বলছে এই তিনটা সরলরেখা দ্বারা আবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফলের মান কত বের করো। অবশ্যই মূল বিন্দুর সাথে, কিন্তু একটা ম্যাথ করি ক্লিয়ার হয়ে যাবে। চলো এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। দেখো তো কি আছে, আগে x অক্ষ y অক্ষ অঙ্কন করো, করছো? x সমান সমান a না, x সমান সমান a কেমন হয়, এমন হয় কি না? x সমান সমান a, এটা না, এটা কি x সমান সমান a, ধরলাম এটা 1 নম্বর সরলরেখা, এটা 1 নম্বর, আর এটা হলো 2 নম্বর, আর এটা হলো 3 নম্বর সরলরেখা, এটা হলো 3, বুঝছি? তাহলে বলো এটা কি x সমান সমান a না? এটা তো x সমান সমান a, তাই তো? x সমান সমান a। y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, সেখানে y থাকবে না, থাকবে শুধু kx, x থাকবে, এই যে x সমান সমান a, এটাই তো এর মান, বুঝছি? পরেরটা কি আছে, y সমান সমান b, তাহলে এই যে এটা হবে y সমান সমান b, y সমান সমান b। আর এটা কি আছে, y সমান সমান mx, y সমান সমান mx। আচ্ছা, মূল বিন্দুগামী না? তোমরা বলতে পারতা যে ভাইয়া আপনি এটাকে এভাবে উপরে নিলেন কেন? এটা এখানেও হতে পারতো, এটা উপর দিয়ে গেলেও হতো, ঠিক আছে? এটা কি বলো, y সমান সমান mx। তাহলে এখন তিনটা বিন্দু লাগবে, এই বিন্দু লাগবে, এই বিন্দু লাগবে, আর এই বিন্দু লাগবে। এই তিনটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল তো এটাই না? কথা বলো। এটার স্থানাঙ্ক তো আমরা খুব ইজিলি বের করতে পারবো। y লাগবে আর কি লাগবে বলো, x লাগবে। আচ্ছা দেখো, বিন্দুর নাম দেই, ধরো এটা a বিন্দু, এটা b বিন্দু, এটা c বিন্দু। তাহলে a বিন্দুর স্থানাঙ্ক বের করি, চলো। a বিন্দুর স্থানাঙ্ক কি কি লাগবে তোমার, x লাগবে আর y লাগবে। y এর মান তো দেয়া আছে, y সমান সমান কত, b, y সমান সমান b, আর y সমান সমান কত, mx আছে না? তাহলে x সমান সমান কি হবে বলো তো, x সমান সমান হবে y ভাগ m, নাকি? y এর মান তো b, b বাই m হয়েছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি দাঁড়ালো, এই বিন্দুর স্থানাঙ্ক দাঁড়ালো b বাই m কমা p, ঠিক আছে? এবারে b বিন্দুর স্থানাঙ্ক বল দেখি, b বিন্দুর স্থানাঙ্ক কি হবে ভাইয়া? দেখো তো b বিন্দু, এই যে x এর মান তো দেয়াই আছে কত, a, আর y এর মান তো দেয়াই আছে কত, b। তাহলে b বিন্দুর স্থানাঙ্ক কি দাঁড়ালো, a কমা b, তাই তো? এবার বের করবো c বিন্দুর স্থানাঙ্ক, বলতো ভাইয়া c বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলতো? এটা হলো x সমান সমান a, x সমান সমান a, আর তোমার লাগবে y, তো y এর মান বসিয়ে দাও, x এর মান বসিয়ে দাও, এটা হবে কত, m a। তাহলে এটার স্থানাঙ্ক পাবা a কমা m a। তিনটা বিন্দু দিয়ে থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায় না? যায়, এটা পিচ্চিকালেও করছো, 9, 10-ও করছো। তাহলে অর্থাৎ ক্ষেত্রফল a b c এইরকম কিনা, হাফ বলো, এটা হবে b বাই m, b এখানে 1, তারপরে a b 1 a m a 1। পারো না এটা? এখন এটাকে সমাধান করলেই শেষ, নির্ণায়ক সমাধান করতে পারো না?
পারো না নির্ণায়ক সমাধান করতে? তো এটাকে সমাধান করলে তুমি যেটা পাবা সেটাই হবে ক্ষেত্রফল। বুঝতে পারছি? মনে আছে না? ম্যাট্রিক্স নির্ণয় করছো, ভেক্টরে করছো, এতটুকু পারো তোমরা সবাই। কঠিন? হ্যাঁ। আর মূলবিন্দুর সাথে হলে তো বুঝেই যেত এটা মূলবিন্দুর সাথে কিনা। মূলবিন্দুর সাথেও আছে একটা ম্যাথ, ঠিক আছে? সেটাও পরীক্ষায় অনেকবার করে আসছে। সেটা ছিল y = mx, y = m1x, আর এটা ছিল খুব সম্ভবত x = a বা y = b, হোয়াট এভার, যেটাই হোক সেটা তৈরি হবে মূলবিন্দুর সাথে। পারবো? প্রবলেম আছে? এই প্রসেস সলভ করতে পারবো? আচ্ছা, পার হয়ে গেলাম। এটা কি লেখা আছে? দুইটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। ভাই এটা এরকম কিনা বলো তো? এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই দুটো সরলরেখা, তাহলে এই সরলরেখা দিয়ে আছে a1x b1y c1 = 0। এই সরলরেখাটা হলো a2x প্লাস b2y প্লাস c2 = 0। এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে ছেদবিন্দুগামী রেখার সমীকরণ কোনটা হবে? যেটা ধরলাম এইটাই, যেটা এই দুটার ছেদবিন্দুগামী। প্রবলেম আছে? এই সরলরেখার সমীকরণটা আমরা বের করতে চাই। ওকে, তাহলে এই সরলরেখার সমীকরণ কেমন হবে শোনো। তাহলে এটা হবে নিম্নের সরলরেখাটা এরকম হবে। এটা খুবই সহজ। এটা হবে প্রথম সরলরেখা। কোনটাকে প্রথম ধরবা, কোনটাকে দ্বিতীয় ধরবা, এটা তোমার উপর ডিপেন্ড করবে। ইন্টু কে দ্বিতীয় সরলরেখা, সমান 0। প্রশ্নে কে বের করার ক্লু দেওয়া থাকবে। কি বললাম? প্রশ্নে কে বের করার ক্লু দেওয়া থাকবে, কে বের করার ইনফরমেশন দেওয়া থাকবে। বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকতে পারে। নোট, কে বের করার তথ্য দেওয়া থাকবে। সহজ না? সহজ, খুবই সহজ। কোনটা প্রথম সরলরেখা কোনটা দ্বিতীয় তোমার উপর ডিপেন্ড করবে। তুমি কোনটা প্রথম নিবা, কোনটা দ্বিতীয় নিবা। বুঝছি? একটা ম্যাথ করি, তাহলে বুঝে যাবো পার হয়ে। দেখো তো এই ম্যাথটা করতে পারো কিনা। কি বলছে দেখো, ভালো ম্যাথ। এই সরলরেখার ছেদবিন্দুগামী এবং এত রেখার উপরে লম্ব। তাহলে কন্ডিশন দুইটা, কি? দুটো সরলরেখার ছেদবিন্দুগামী এবং আরেকটা সরলরেখার উপরে লম্ব, তাই না? তাহলে বলো কিভাবে সলভ করবা? খুবই সহজ, তুমি পারবা। নিম্নে সরলরেখা, তাহলে প্রথম সরলরেখা আমি ধরলাম প্রথমটাই প্রথম সরলরেখা। প্রবলেম আছে? প্লাস কে দ্বিতীয় সরলরেখা, 7y মাইনাস 6x মাইনাস 5 = 0। ঠিক আছে, কথা বলো। হ্যাঁ, এই সরলরেখাটার উপর লম্ব না, এই সরলরেখাটার উপর কি? তাহলে দুটা ঢালের গুণফল কত হবে? -1। ঢালের গুণফল বের করতে গেলে আমরা কের মান পেয়ে যাব। তাহলে এখানে একটা কাজ করতে হবে, এটাকে একটু সমাধান করে নিতে হবে। সমাধান করে একটু 5x প্লাস 4y মাইনাস 3 কে গুণ করে দাও। তাহলে এটা হবে 7ky মাইনাস 6kx মাইনাস 5k = 0। ঠিক আছে কি? তাহলে বলো এই দুটার মধ্যে x কমন নাও। x y ধ্রুবক পদ, এভাবে আমরা এটাকে সাজাই নেব। তাহলে x কমন নেই, x কমন নিলে হবে এটা 5 আর এটা হবে কত? -6k। তারপরে এবারে y এর ক্ষেত্রে y নাও, তাহলে এটা হবে 7k প্লাস কত 4। কাকে আগে লিখলে কারে পরে লিখলে এটা যায় আসে না। এরপরে ধ্রুবক পদ, আচ্ছা। তারপরে মাইনাস কমন নিলে কি আসবে? 5k প্লাস 3, তাই না? এটা তোমার ফর্মেটে আসছে না? আসছে। এটা ঢাল বের করতে পারবো না এখন। এটা ঢাল কেন বের করা? অতএব ঢাল মাইনাস x সহগ 5 - 6k
বাই ওয়াই সহগ না 7k প্লাস 4, সামনে কিন্তু মাইনাস আছে। এটা কার সহগ, কার ঢাল? এই সরলরেখার ঢাল। আপা বল, ওই সরলরেখার সাথে কি লম্ব না? এই সরলরেখার সাথে কি লম্ব, তাহলে এই সরলরেখার ঢাল কত হবে? আবার বল, এই সরলরেখার ঢাল কত হবে? মাইনাস এক্স সহগ 1, ওয়াই সহগ কত 1, কত পেয়েছে -1। তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে যেটা ঢালের গুণফল কত হবে? -1। সিম্পল। m1 গুণন m2 সমান সমান -1। m1 এর মান -5 6k না ডিভাইডেড 7k প্লাস 4। আর এখানে কত আছে? এটার মান তো -1 না, -1। তাহলে মাইনাস মাইনাসে তো প্লাস হয়ে যাবে না? তাহলে কোণাকাটি গুণ করে দাও, শেষ। তো এটা 5 মাইনাস কত 6k, এটা এই পাশে যদি গুণ হয়ে যায় তাহলে মাইনাস হয়ে যাবে এখানে -7k -4। এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে কিন্তু, বুঝছি? এরপরে এক পাশে পার করে কে বের করো, কাজ শেষ। এটাকে এই পাশে পার করো, তাহলে 7k কে এই পাশে নিয়ে আসো, আর এখানে সাথে কত 6k, এটা -4, 5k এই পাশে পার করো -5। তাহলে কে এর মান কত দাঁড়াচ্ছে এখানে? কে সমান সমান হচ্ছে -9। হয়েছে? হয়েছে? আমরা কিছুই করি না ভাইয়া, যোগ বিয়োগ করে শুধু মান বের করছি, এতটুকু তোমরা পারো। কে এর মান প্রথম সমীকরণে বসিয়ে দাও, কাজ শেষ। এখানে বসিয়ে দিলে হয়ে যাবে না? অতএব এখানে কি, অতএব নির্ণয়ে রেখা 5x প্লাস 4y মাইনাস 3, এটা হলো -9 7y মাইনাস 6x মাইনাস 5 সমান সমান 0। ঠিক আছে কি? তাহলে কেমন আসতেছে? -7 প্লাস 6 নং 54, 54 আর পাশে কত 59, 59x মাইনাস 63, 7 নং 63, তাই না? 7 নং 63 না, গুণ করলে 63 মাইনাস, এটা হলো প্লাস, তাহলে এটা এটা আসবে মাইনাস মাইনাস কত 59y না, এই যে -63y প্লাস 4y, তাহলে কত আসবে 59 আসবে। আচ্ছা, এরপরে মাইনাসে মাইনাসে প্লাস, 5 9 45, 45 থেকে 3 বিয়োগ করলে আসবে হলো 42 প্লাস 42 সমান সমান 0। ওকে, ভুল গেছে কিনা তোমরা একটু চেক করে নিও, কিন্তু এভাবেই তোমাকে সলভ করতে হবে। পারবো? কঠিন? কঠিন সমস্যা আছে? খালি প্রসেসটা কি এটা জানতে হইতো, একে ফরম্যাটে ফেলাই নিতে হইতো, এক্স ওয়াই ধ্রুবককে আলাদা করতে হইতো, আর ঢালের গুণফল হবে -1। রেগার হচ্ছে? পারবো ভাইয়া? প্রবলেম আছে? প্রবলেম আছে? দেখো তো এটা কি আছে, এটা তোমাদের হোমওয়ার্ক। এটা কি হোমওয়ার্ক? ওয়াই অক্ষের সমান্তরাল না? কার সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণে কথা শোনো। ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কেমন? এরকম না? ওয়াই অক্ষের সমান্তরাল দেখো তো, এটা ওয়াই অক্ষের সমান্তরাল না? তার মানে এক্স এর সহগ থাকবে ওয়াই সহগ, ওয়াই সহগ হবে 0। কিন্তু তুমি যখন ওখান থেকে বের করবা ওয়াইও পাবা না, তখন তুমি ওয়াই সহগটাকে ধরে নিবা 0। করে দেবো নাকি একটা? এটা করে দেবো? হ্যাঁ, কি করে চাইছে করে দিই, 2 লাইনে তো শেষ হয়ে যাবে। চলো কি হবে বলো তো? দ্রুত বলো কি হবে? 2x মাইনাস 3y প্লাস 4 সমান 4। প্রথম সরলরেখা কে, দ্বিতীয় সরলরেখা 3x প্লাস 3y মাইনাস 5 সমান সমান 0, তাই তো? এবার ফরম্যাটে ফেলাই নাও, 2x 3y
এটাই তো তোমার নির্ণয় সরলরেখা, 1 নাম্বার দিয়ে রাখলাম। প্লাস 3kx প্লাস 3ky মাইনাস 5k সমান সমান 0। তাহলে এখন এক্সগুলোকে এক জায়গায় করো, তাহলে এক্স কমন নিলে পাবা 3k প্লাস 2, ওয়াই কমন নিলে কি পাবা 3k মাইনাস 3, আর এখানে আছে ধ্রুবক পদ, সেটা হলো 4 মাইনাস 5k সমান সমান 0। ঠিক আছে কি? ঠিক আছে না? এখন এই রেখাটা কার সমান্তরাল? হ্যাঁ, ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল যদি হয় বলো তো, এখান থেকে একটু দেখে বলো। দেখো তো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা তো এক্স অক্ষ, এটা এক্স, এটা কি ওয়াই। ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি? এটা ওয়াই অক্ষের সমান্তরাল না? এটা কি ওয়াই অক্ষের? তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণে ওয়াইকে এটা হয় এক্স সমান সমান এ, এক্স সমান সমান সামথিং, এক্স সমান সমান কার মান থাকবে না? ওয়াইয়ের মান থাকবে না। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণে ওয়াইয়ের কোনো মান, তাহলে এখানে দেখো ওয়াইয়ের মান আছে কি নাই? আছে, কিন্তু ওয়াইয়ের মান কি হওয়া লাগবে? তাহলে ওয়াই সহগ সমান সমান হওয়া লাগবে কত? 0 না? তাহলে এটা কি? যা ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল হলে কি হবে? 3k মাইনাস 3 সমান সমান হবে 0 না? তাহলে 3k সমান সমান 3, অতএব k সমান সমান 1। এখন k এর মান এখানে বসাই দিলেই ম্যাথ সলভ। কঠিন? কঠিন? সহজ না? খালি কোনটা জানা লাগতো? জানতে হইতো দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কেমনে বের করে। আর যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে এক্স এর সহগ 0, আর এক্স অক্ষের সমান্তরাল হলে ওয়াই এর সহগ 0। নোট করে লিখে রাখো তো। কি নোট করবা বলো? অক্ষের সমান্তরাল হলে ওয়াই 0, আর এক্স এর সমান্তরাল হলে এক্স 0। যার সমান্তরাল সেই নাই, যার সমান্তরাল সেই নাই। বুঝছি? আবেগ হয়ে গেছে। পারবো? পারবো? কি আছে? কার্তেশীয় থেকে পোলার, পোলার থেকে কার্তেশীয়। কয়টা বাজে? হ্যাঁ, রুলসে কি ভুল হয়েছে? বুঝছি, আমি ভাবছি রেকর্ড বন্ধ হয়ে গেছে নাকি ওর এক্সপ্রেশন দেখে, আমি তো ভয় পেয়ে গেছি। এটা কি 19? তাহলে 19 কি আছে বলো? কার্তেশীয় থেকে সমীকরণ থেকে পোলার সমীকরণ, পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ, রাইট? এটা পরীক্ষায় তো আসে। আচ্ছা, পোলার মানে কি? দেখো, কার্তেশীয় মানে হলো, কথা বলে না, কার্তেশীয় থেকে আমরা পোলারে যাব, অথবা পোলার থেকে কার্তেশীয়, রাইট? এটা দুই ধরনের প্রশ্ন আসে, একটা স্থানাঙ্ক আর একটা হলো সমীকরণ। শোনো, কার্তেশীয় মানে হলো এক্স আর ওয়াই, সমীকরণে এক্স আর ওয়াই থাকবে, আর পোলার মানে আর এবং থিটা থাকবে। বুঝতে পারছি? খুবই সহজ। দেখো, হ্যাঁ দেখো ভাইয়া, এখানে কোন একটা বিন্দু আছে, এখানে কোন একটা বিন্দু আছে, তার মানে কার্তেশীয়ের ক্ষেত্রে এক্স আর ওয়াই আছে না? এটা কি কার্তেশীয়ের ক্ষেত্রে এক্স, আর এটা কার্তেশীয়ের ক্ষেত্রে ওয়াই না? তার মানে এটা হলো এক্স আর এটা কি ওয়াই কার্তেশীয়ের ক্ষেত্রে। আর পোলারের ক্ষেত্রে হলো, পোলারের ক্ষেত্রে আর এর থিটা, তাহলে এই যে এটা হলো পোলার, পোলারের ক্ষেত্রে এটা হলো আর, আর এই কোণটা হলো থিটা, রাইট? তাহলে বলো তো, এটা যদি আর হয় তাহলে আর এর এই দিকের উপাংশের মান কত হবে? তুমি তো জানো, এই দিকের উপাংশের মান হবে আর কস থিটা, আর এই দিকের উপাংশের মান কত হবে? আর সাইন থিটা। তাহলে ম্যাথমেটিক্যালি বলো তো, এক্স সমান সমান কি আসলে আর কস থিটা না?
এতটুকু এতটুকু তো আর কস থিটা, এতটুকু তো এক্স, আর ওয়াই সমান সমান কী হবে আর সাইন থিটা। এটা তোমরা আগেও পড়ছো, তাই না? আচ্ছা এবার বলো আর সমান সমান কী লিখতে পারবা? এরকম কিনা √/(x² + y² কিনা? এরকম না? আরটা কি অতিভুজ না? আরটা কি অতিভুজ? তাহলে লজিক্যালি উপরেরটা যদি এক্স হয় তাহলে এটাও তো কি এক্স না? এটাও তো এক্স। এ বিষয়টা কি বুঝছি? হ্যাঁ, তাহলে শোনো, আমরা যখন কার্তেশীয়তে থাকবো তখন আর এবং থিটার পরিবর্তে আমাকে বসাইতে হবে এক্স আর ওয়াই। আর যেখানে পোলারে যাব সেখানে কি করতে হবে এক্স আর ওয়াই এর জায়গায় আর আর থিটা। অর্থাৎ পুরো সমীকরণটা আর থিটা দ্বারা যদি প্রকাশ করি এক্স ওয়াই বাদ দিয়ে তাহলে সেটা হবে পোলার, আর পুরো সমীকরণকে এক্স আর ওয়াই দ্বারা যদি প্রকাশ করি তাহলে সেটা হবে কার্তেশীয়। রাইট, খুবই সিম্পল। যদি আমরা কার্তেশীয় থেকে পোলারে যেতে চাই তাহলে এক্স থাকলে বসাবো আর cos থিটা, ওয়াই থাকলে বসাবো আর sin থিটা, √(x² + y² থাকলে বসাবো আর। বা তুমি এটা বলো তো r² মানে কি? x², তাহলে আমি যেখানে x² y² পাবো সেখানে বসাবো r²। আর আমি যদি কার্তেশীয়তেই যেতে চাই তাহলে যেখানে আমি আর cos থিটা পাবো সেখানে বসাবো x, যেখানে আর sin থিটা সেখানে y, আর যেখানে x² + y² সেখানে বসাবো r²। বুঝছি? তাহলে চলো তো একটু সলভ করে দেখি। স্থানাঙ্কের ক্ষেত্রে তো বোধহয় জানি আমরা, না? স্থানাঙ্কের বিষয়টা নিয়ে একটু কথা বলি। এটা তো আমরা সমীকরণ নিয়ে কথা বলবো, তাই না? স্থানাঙ্কটা নিয়ে একটু কথা বলি। দেখো একবারে এখানে লিখে দেবো, স্থানাঙ্কের বিষয়টা তোমরা জানো। বলো এই কোয়াড্রনে আছে, তার মানে এক্স পজিটিভ, ওয়াইও কি পজিটিভ, তাহলে এটা কি কার্তেশীয়? এটা কি কার্তেশীয়। আমরা বের করতে চাই তার পোলার ফর্ম, তাই না? দেখো তো এই বিন্দুতে আছে মানে এইটা, তাহলে এই কোণটা হবে থিটা, এই কোণটা হবে থিটা। এখানে দুইটা টার্ম আছে, একটা আর এবং এটা থিটা। আরটা কি বলে? আরটা হলো মডুলাস, আরটা কি মডুলাস, আর থিটা কি আর্গুমেন্ট। আচ্ছা বলো তো এক্স আর ওয়াই যাই আসুক না কেন আর এর কি কোনো চেঞ্জ আসবে? চিহ্নের উপর কি আর এর কোনো চেঞ্জ আসবে? কারণ দুইটার প্রতি স্কোয়ার আছে, কিন্তু থিটার চেঞ্জ আসবে। আর্গুমেন্ট জিনিসটা কি? আর্গুমেন্ট জিনিসটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। এটা কি হবে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। ওকে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, বুঝছি? হ্যাঁ, তাহলে এই চিত্র থেকে তুমি কি থিটা বের করতে পারো কিনা দেখো তো। এ ভাইয়া এই কোণটা তো থিটা, এটা তো এক্স, এটা ওয়াই না? এটা ওয়াই না? থিটা কেমনে বের করবা? তুমি তো জানো ট্যান থিটা, ট্যান থিটা মানে টেনে কোণ লম্ব ভাগ ভূমি। তাহলে থিটা সমান সমান কত হবে? ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। তার মানে এই কোণের মান হলো ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। ঠিক আছে, এটাই তো আমাদের কি আর্গুমেন্ট। আর এখানে আর যেটা সেটা হলো মডুলাস, এটা তো জানি আমরা, এটা নিয়ে এর জন্য এত বেশি কথা বলি নাই। এখানে একটু আসো, আমরা মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে চাই। মডুলাস তো আমরা জানি মডুলাস কী হবে, তাহলে মডুলাস নিয়ে আমরা মাথা না ঘামাই, আমরা বের করি আর্গুমেন্ট। তাহলে এই জায়গার আর্গুমেন্ট কেমন হবে বলো তো ভাইয়া? লজিক্যালি এটা এক্স, এটা ওয়াই না? এটা এক্স, এটা কি? তো থিটা বের করা তো আমরা দেখলামই। থিটার মান যেটা হবে, থিটা হবে ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। মনে থাকবে? আপু এই কোঅর্ডিনেটে যদি অবস্থান করে তাহলে দেখো এক্স নেগেটিভ আর ওয়াই কি হবে পজিটিভ, তাহলে এই ঘরে অবস্থান করতেছে মানে বিষয়টি এরকম না? দেখো তো এরকম কি না বলো? এরকম তো। তার মানে এইটা হলো এক্স আর এইটা কি ওয়াই। তাহলে এক্স আর ওয়াই দেওয়া থাকলে এই কোণটা তো আমরা বের করতে পারি। এটাই তো কি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স না? এক্স এই যে ভূমি দিয়ে আছে আর লম্ব দিয়ে আছে, তাহলে কোণের মান কত? ট্যান ইনভার্স ওয়াই বাই
এক্স। তাহলে এই কোণটার মানই কত? tan ইনভার্স কত? y বাই, কিন্তু আমাকে তো এই কোণ বের করলে হবে না, আমাকে বের করতে হবে এই কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, এটা বের করতে হবে না, এই কোণ বের করতে হবে না। তাহলে এই কোণের মান কত হবে? এই কোণের মান কত হবে? তাহলে এখানে আমরা যে কোণটা বের করব সেটা হবে, দেখো এই টোটাল কোণ কত বলো তো? পাই না? বলো টোটাল কোণ কত? পাই। পাই থেকে এই কোণটা বাদ দিতে হবে। এই কোণ মানে তো কি? tan ইনভার্স y বাই x। তাহলে এটা হবে tan ইনভার্স y ভাগ x। বুঝছি? এখানে কিন্তু আমরা মাইনাস বসাবো না, মাইনাস বসালে আমরা পজিটিভ মানটা নেব, কারণ মডুলাস দিছি। এই মাইনাসের জন্যই কিন্তু আমরা এই কোঅর্ডিনেটে চলে আসছি। কথা কি বুঝছি? আপু এবার 3 নম্বর কোঅর্ডিনেটে কি হয় বলো? 3 নম্বর কোঅর্ডিনেটে কি হয় বলো? এটা -x y, বুঝছো কি না? তাহলে এই যে এটা হলো আমাদের আর, দেখো তুমি আর কিছু পারো আর না পারো, এই কোণটা কিন্তু পারো, এই কোণটা বের করতে পারো না, কারণ এই যে ভূমি এটা লম্ব, ভূমি আর লম্ব x আর y দিয়ে থাকলে কোণের মান tan ইনভার্স y বাই x। এসে রিমোট নিয়ে গেছে না? নিয়ে গেছে। হ্যাঁ এখানে কিছু নাই তো। আচ্ছা রেকর্ড হচ্ছে? আচ্ছা আজকে বেশি করাবো না। এটা দেখো -x কত? -y না? 3 নম্বর কোঅর্ডিনেটে থাকলে হবে -x বাই -x আর -y। ভূমি আর লম্ব যদি দেওয়া থাকে কোণের মান হয় tan ইনভার্স y বাই x। তারপর তোমাকে কোন কোণ বের করতে হবে? x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। তার মানে তুমি এই কোণটাও বের করতে পারো, আবার কেউ বলতে পারো যে না আমি এই কোণ বের করবো না, আমি এই কোণটা বের করবো। তাহলে এখানে কোণ কয়টা? 2টা, একটা ঘড়ির কাঁটার বিপরীতে, একটা ঘড়ির কাঁটার দিকে। তাহলে তুমি যদি এই সাদা এই কোণটা বের করো, সাদা লিখছে, তাহলে এটা হবে থিটা। থিটার সমান কি হবে দেখো, এখান থেকে এখান পর্যন্ত এটা পাই, পাই না, প্লাস tan ইনভার্স y ভাগ কত? x। আচ্ছা বলো তো এই কোণটা পায়ের থেকে বড় না? কোণটা পায়ের থেকে বড় না? কোণ যদি পায়ের থেকে বড় হয় সেটা হবে গৌণ। এটা কি হবে? এটা হবে গৌণ মান। আর তুমি যদি মুখ্য মান বের করতে চাও তাহলে সেটা হওয়া লাগবে পায়ের থেকে ছোট। মুখ্য মান কি হবে? পায়ের থেকে ছোট। কত পর্যন্ত? -π পর্যন্ত। কত পর্যন্ত? -π পর্যন্ত। তাহলে দেখো তো এই কোণটা যদি বের করো, খুবই সহজ, ট্রিক শিখাই। এটা এই দিকে হিসাবে এটা কোন কোয়াড্রান্ট? সেকেন্ড কোয়াড্রান্টের মান তো বের করছে না? এটা কি ঘড়ি কাঁটার দিকে না বিপরীতে? এটা ঘড়ি কাঁটার দিকে না বিপরীতে? দিকে। তাহলে কোয়াড্রান্টের ক্ষেত্রে, এই মডুলাস আর্গুমেন্টের ক্ষেত্রে ঘড়ির কাঁটার দিকে হলে তার সাথে মাইনাস গুণ করতে হয়, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে প্লাস। সেকেন্ড কোয়াড্রান্টের মান আপু বের করছো, কিন্তু এটা সেকেন্ড কোয়াড্রান্টের মান না? তাহলে ঘড়ির কাঁটার দিকে নিলে এখন এই পুরোটার সাথে একটা মাইনাস গুণ করে দাও। তাহলে মাইনাস গুণ করলে এটা কি হবে? -π প্লাস tan ইনভার্স y ভাগ x। এটা হলো মুখ্য আর উপরেরটা হলো গৌণ, রাইট? এবার এই কোয়াড্রান্টে আসো তো, এটা এখানে আসো, এখানে একটা বিন্দু আছে, বলো এর স্থানাঙ্ক কি হবে? এটা হবে x, -y নাকি? আচ্ছা বলো তো এই কোণটা তুমি জানো কি না? এটা তো tan ইনভার্স y ভাগ x। তাহলে এটা কি ঘড়ির কাঁটার দিকে না বিপরীতে? তাহলে এই থিটা বের করলে এটা পাবা tan ইনভার্স, ঘড়ির কাঁটার বিপরীতে না, ঘড়ির কাঁটার দিকে। দিকে হলে কি করতে হয়? মাইনাস। ওইটাও ফার্স্ট কোয়াড্রান্ট, এটাও কি এই হিসাবে ফার্স্ট, সেমি থাকবে, শুধু সামনে একটা মাইনাস। এটা হবে মুখ্য মান। এটা কি মান? মুখ্য মান। আর তুমি যদি এই দিক থেকে ঘুরতে দেখো তো, তাহলে এটা হবে গৌণ। তাহলে টোটাল কত? 2π থেকে জাস্ট থিটা বিয়োগ করে দেবা, শেষ। তার মানে থিটা সমান হবে 2π মাইনাস tan ইনভার্স y ভাগ x। এটা হবে গৌণ মান। বুঝছি?
তাহলে আমি একটু সহজ ট্রিক শিখাই দিই, শোনো। প্রথমটার ক্ষেত্রে tan ইনভার্স y বাই এক্স, দ্বিতীয়টার ক্ষেত্রে পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স। এটা মুখ্য, এটা কি উল্টা দিকে মুখ্য। এবার আসো 3 নাম্বার আর 4 নাম্বার। 3 নাম্বার কোয়াড্রন যেটা উল্টা দিকে 2 নাম্বার কোয়াড্রন না, দ্বিতীয় কোয়াড্রনের সাথে খালি মাইনাস গুণ করে দাও। দ্বিতীয় কোয়াড্রনের সাথে শুধু কি করে দিছো, মাইনাস। 4 নাম্বার উল্টা দিকে প্রথমটার সাথে শুধু মাইনাস গুণ করে দাও, শেষ। রাইট। 3 নাম্বার কোয়াড্রন গেছো মানে কি, পাই পার হয়ে গেছো না, কি পার হয়ে গেছো, এটা গৌণ যদি বের করো, পাই পার হয়ে গেছো, তাহলে পাই প্লাস tan ইনভার্স y ভাগ x। 4 নাম্বার কোয়াড্রনে গেছো মানে কি, 360 থেকে একটু কম, 360 থেকে একটু কম, তাহলে 360 মানে 2 পাই থেকে কি করবা, ওই একটু কম মানে হবে tan ইনভার্স y ভাগ x। বুঝছি? আরেকবার বলো, প্রথম মানে কি tan ইনভার্স y ভাগ x, দ্বিতীয় মানে কি পাই মাইনাস tan ইনভার্স y ভাগ x। এটা মুখ্য। এবার উল্টা দিকে চাই, উল্টা দিকের 3 আর 4, উল্টা দিকের 3 নাম্বার সিধা দিকের কয় নাম্বারের সমান, 2 নাম্বার। সিধা দিক বলতে বোঝাচ্ছি ঘড়ি কাঁটার বিপরীত দিকের সাথে যেটা। তাহলে ঘড়ি কাঁটার দিকের 3 নাম্বার যেটা, সেটাই তো তোমার কি, সরি 2 নাম্বার যেটা, সেটাই তো ঘড়ির কাঁটার উল্টা দিকে 3 নাম্বার। আমরা হিসাব করি এইদিকে না, এইদিকে। তাহলে এই দিকের 3 নাম্বার, এই দিকের কয় নাম্বার, 2 নাম্বার। 2 এর মান তো আমরা বের করতে পারি, পাই মাইনাস tan ইনভার্স y বাই x। তাহলে ঘড়ির কাঁটার দিকে গেছে বলে তার সাথে শুধু মাইনাস গুণ, তাহলে এটা হবে মাইনাস পাই প্লাস tan ইনভার্স y ভাগ x। 4 নাম্বার যেটা ঘড়ির কাঁটার উল্টা দিকের, অর্থাৎ এই দিকের 4 নাম্বার, এই দিকের কয় নাম্বার, 1 নাম্বার। সিম্পল 1 নাম্বারের মান জানি tan ইনভার্স y বাই x, তার সামনে একটা কি মাইনাস গুণ। আর আমরা যদি এই দিকে হিসাব করতে চাই 3 নাম্বার, সিম্পল এই দিকে যাওয়া মানে 3 নাম্বার মানে কি পাই পার হয়ে যাওয়া, তাহলে পাই প্লাস tan ইনভার্স y বাই x। এই দিক দিয়ে 4 নাম্বারে যাওয়া মানে কি, মানে 360 থেকে একটু কম, তাহলে জাস্ট 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x। বুঝছি? পারবো? তাহলে এই মানটা পারো কিনা দেখো তো। 1 নাম্বার পারবা? এর পোলার স্থানাঙ্ক কত বের করতে বলছে না, পোলার না, তার মানে এটা কি দিয়ে আছে, x আর y দিয়ে আছে না, x আর কি দিয়ে আছে, পোলার বের করতে বলছে, তার মানে r বের করব। তাহলে মডুলাস বের করো 1 মাইনাস √3 উপরে স্কয়ার, তাই তো। তাহলে 3 একে 4, তাহলে এটা আসবে 2। হ্যাঁ এ ভাইয়া, এটা কোন কোয়াড্রনে অবস্থান করে, ফোর্থ কোয়াড্রনে না, কোন কোয়াড্রনে, ফোর্থ। তার মানে তুমি যদি এখন মুখ্য মান বের করো, মুখ্য মান বের করো, এটা সমান সমান হবে মাইনাস tan ইনভার্স y ভাগ x নাকি। তাহলে মাইনাস tan ইনভার্স y এর মান কত, আমরা মাইনাস দিব না, আমরা শুধু কি নেব, মডুলাস মান। ঠিক আছে, কত ডিগ্রি মান √3, 30 ডিগ্রি না 60, 60 কত তোমরা করে না। তাহলে পাই ভাগ কত হবে, এটা 3। তাহলে স্থানাঙ্ক কত হবে, r কমা থিটা সমান সমান হবে 2 কমা মাইনাস পাই ভাগ 3। রাইট। আর মুখ্য বের করলে বুঝতেই পারতেছ, 2 পাই থেকে বিয়োগ করতা, এটাই মুখ্য। সরি, গৌণ বের করলে কি করতা, 2 পাই থেকে বিয়োগ করতাম। 2 নাম্বারটা কি দিয়ে আছে, পোলার দিয়ে আছে, পোলার দিয়ে আছে, বের করতে হবে কি, কার্তেশীয়। তার মানে x লাগবে, x মানে কি জানো, r cos থিটা, r এর মান 3 cos 150। এটা ম্যাথ হইল, r sin থিটা 3 sin 150, যা আসবে তাই। পারবো? সমস্যা আছে ভেবে বলো, প্রবলেম আছে? হ্যাঁ, এগুলো সাধারণত এমসিকিউ আসে বা পরীক্ষায় কতে আসে। রাইট। আচ্ছা, এইটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এটা অ্যাডমিশন টেস্টে রিটেনও আসছিল। এই প্রশ্নটা দুইভাবে আসে, এটা কার সমীকরণ নির্দেশ করে এটাও পরীক্ষায় আসে, বা এটার কার্তেশীয় ফর্মটাও পরীক্ষায় আসে। এটা ফরজ, আমার মনে হয় কোনো না কোনো পরীক্ষায় এটা দিয়ে দিবে। বলো, কার্তেশীয় সমীকরণে কনভার্ট করতে বলছে না, তাহলে r দ্বারা গুণ করি, তাহলে এটা r, এটা হবে r cos থিটা সমান সমান 2। ঠিক আছে কিনা, কথা বলো, প্রবলেম আছে? এটা r cos থিটা মানে কি, x না, কিন্তু এই rটাকে তো আমি ভানিশ করতে পারতেছি না, এই জন্য একটা কাজ করি, x কে এই পাশে পার করে দিই। প্রবলেম আছে? r স্কয়ার হলে তো আমি কি লিখতে পারবো, x স্কয়ার প্লাস y স্কয়ার লিখতে পারবো না। এখন উভয় পাশে বর্গ করে দেই, বর্গ করে দিলে r স্কয়ার, এটা হবে 2 মাইনাস x। ঠিক আছে, r স্কয়ার মানে কত, x স্কয়ার প্লাস y স্কয়ার।
তাই তো? আর এটা m n s হোল স্কয়ার, তাহলে 4 - 4x + x স্কয়ার, x স্কয়ার মরে গেলে কে থাকবে? তাহলে এখানে 4 কমন নিতে পারি না, 1 - x। এটাই কি ফর্ম? কার্টেসীয় ফর্ম। আর এটা কার সমীকরণ? কারণ x আর y এর মধ্যে একটা দ্বিঘাত আর একটা হলো একঘাত, যা পরাবৃত্তের সমীকরণ। যা পরাবৃত্তের সমীকরণ। পারবো? হ্যাঁ, সরলরেখার প্রত্যেকটা টপিক ধরে ধরে করাচ্ছে, কিন্তু পোলাপান ঘুম থেকে উঠতে পারে না। ওভাবে ভাইয়া তো আপলোড দিবেই, এই জন্যই আমি আগে লেকচারটা গতদিন আপলোড দিই নাই। পোলাপানকে আগে একটু জ্বালাবো, তারপরে আপলোড দিব। ইচ্ছে করে দিই নাই না, আমি ইচ্ছে করে আপলোড দিই নাই। আপলোড দিব, তোমার সবগুলো সুন্দর করে সাজানো গোছানো থাকবে। হ্যাঁ, কিন্তু ফ্যাক্ট কি, তুমি বাসায় থেকে যে কতটুকু পড়বে এটা তো আমি জানি। তুমি এখানে ক্লাসে যতটা মনোযোগ দিয়ে দেখতেছো, ঠিক আছে, এটা তুমি জীবনেও বাসায় এইটুকু দিয়ে তুমি করবা না। এই জন্যই তো অফলাইনে বলি যে না চাইলেও তোমাকে পড়তে হবে। এই দেখো, এই দুইজন বসে কিন্তু গুতাগুতি করতেছে এখনই। বাসায় থাকলে এই দুইজন যে কত গুতাগুতি করতো এটা তো আমি বুঝি। মোবাইল নিয়ে বসলে টানা 1 ঘন্টা ক্লাস করতে পারতি? করিস টানা 1 ঘন্টা? তোদের এই বয়সে সমস্যা, কারণ তোদের এই বয়সে ওই টং করে একটা শব্দ হবেই। টং করে শব্দ হলে এখানে গিয়ে লাগবে, আর এখানে লাগলে শেষ। তুই অফ করছিস, এরা তো অফ করবে না। অফ করিস? কেউ না কেউ বলবে, না ফ্রেন্ড নক করবে, বন্ধু কই, মামা কই, কি বলে মামা কই, নাকি? তোদের আসে না? টং করে বেজে ওঠে না তোদের? বুঝি নাই। আমি মনে হয় জীবনের সবচেয়ে সুন্দরতম দিনগুলো পার করতেছি গতদিন লিখতে গিয়ে। এটা লেখা হয় নাই, কারণ আমি আমার লাইফের গত 1 বছরে যে ক্রিয়েটিভ কাজগুলো করতে পারি নাই, সেটা গত 3 মাসে তার থেকে অনেক বেশি কাজ করছি। কোনো প্যারা নাই, চিল, কে কী ভাবলো না ভাবলো কোনো যায় আসে না, ঠিক আছে? মানে বাসার ফ্যামিলির বা কারোর সাথে আমার কোনো যোগাযোগ নাই, সবার সাথে যোগাযোগ অফ, ঠিক আছে? সবার সাথে মানে একদম লিটারালি সবার সাথে, পুরো ফ্যামিলি, ফ্রেন্ড সব কিছুর সাথে আসি, ক্লাস নেই, রুমে যাই, পড়তে বসি, নিজের পড়াটা পড়ি, আবার ঘুমাইতে যাই, ঘুম থেকে উঠি সকালবেলা, আবার পড়াইতে আসি, আবার রুমে যাব। অবশ্য রাত 10টার দিকে একটা রুটিন আছে, 10টার দিকে বের হয়ে একবার চা খাইতে যাই, চা খাইতে গিয়ে মাঝে মাঝে ফেসবুকে লাইভ আসি। এই 10টা থেকে 12টা এইটুকু হলো আমার চা খাওয়ার সময় বাইরে বসে থেকে। সুন্দর লাইফ না? পারে নাই, চিল, একটাই ফোকাস, নিজের লক্ষ্য যেটা সেটা। পারবো? প্রবলেম আছে? পার হলাম। হ্যাঁ, এটা একটু সলভ করবো। মাঝে আমার একটা ক্যান্টনমেন্ট কলেজে জব হয়েছে, কিন্তু জবটা হলো সহকারী শিক্ষক হিসাবে। আমি খুব ভেবেছিলাম যে জয়েন করব, কিন্তু তাদের রোল শুনে আমার ইচ্ছাটা একবারে নাই হয়ে গেছে। ইচ্ছেটা কি, সকাল 8টা থেকে মোটামুটি 2:30 থেকে 3টে পর্যন্ত কলেজকে টাইম দিতে হবে। যদি কলেজকে টাইম দেই, তাহলে তুমি চাইলে বাইরে কাউকে পড়াইতে পারবে না, পড়াইতে হবে শুধুমাত্র তাদের স্টুডেন্টকে, এবং প্রতি ব্যাচে সর্বোচ্চ 15 জন, ঠিক আছে? এটাকে একজন টিচারের প্রতি ভয়ানক একটা অন্যায় না? অন্যায় কিনা বলো? সে শুধু কেন ওই স্কুলের স্টুডেন্টকে পড়াবে? তার অ্যাবিলিটি থাকলে সে সবাইকে পড়াবে। এটা পারবা না ভাইয়া? পোলারে কনভার্ট করতে বলছে, মন দেখলে খুশিতে গুলো হওয়া দরকার। দেখো, x² + y² মানে কি r² না? 2² x মানে কত? এ ভাইয়া বল, x মানে r cos θ না? x মানে কি? r cos θ, y মানে r sin θ। তাহলে ভাইয়া এখানে একটা আর কেটে যাবে তো, সরি 2টা আরই কেটে যাবে, r² কেটে যাবে না? তাহলে একটু দেখ ভাইয়া, একটু দেখ, 2 cos θ sin θ এটাকে কিন্তু লেখা যাবে sin 2θ লেখা যাবে না?
ত্রিকোণমিতির সূত্র 2 cos থিটা sin থিটা মানে sin 2 থিটা, এটা ত্রিকোণমিতির সূত্র। আর স্কয়ার মরে গেল, ও স্কয়ার 4 হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে থাকবে কি একটা আর স্কয়ার, তাই না? তাহলে এটা হবে আর স্কয়ার সমান সমান এ স্কয়ার সাইন 2 থিটা। এটাই আমাদের ইয়েক ফর্ম, পোলার ফর্ম। আর এবং থিটায় কনভার্ট করছি, এক্স এবং ওয়াই নাই। পারবো পারবো পারবো, সমস্যা আছে?